আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ডুবিয়েছেন যে চারজন, যে কারণে শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, জেরায় আনিসুল হক। আমরা বাঁধের মুখ খুলিনি, একা একা খুলে গেছে ভারত। কেন আদালত প্রাঙ্গণে ফয়জানা রূপাকে থাপ্পড়? ভারতীয় হাই কমিশনার ও প্রধান উপদেষ্টার সাক্ষাতে কি উঠে এলো? বন্যা নিয়ে নাহিদ ইসলামের অভিযোগ নিয়ে যা বললেন ত্রিপুরার মন্ত্রী। কেন প্রয়োজন আরো কঠোরতা? বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। শেখ হাসিনাকে ডুবিয়েছেন যে চারজন, 5ই আগস্টের ঘটনা বলি তারা আগে থেকে আজ করতে পারেননি। সেদিন শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান। শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্র, মেয়ে সায়মা ওয়াজেদ ভারতে রয়েছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায় শেখ হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে। আওয়ামী লীগের এক নেতা বলেন, 5ই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর সেনাপ্রধান যখন বিকেলে 3টের দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তখন আমরা বাড়ি থেকে পালিয়ে যাই, কারণ ওই সময় মানুষজন টেলিভিশনের পর্দায় নজর রাখছিলেন। আরেক নেতা ও সাবেক সরকারের মন্ত্রী বলেন, আমি ও আমার পরিবারের সদস্যরা ধরা পড়লে লোকজন আমাদের জীবন্ত পুড়িয়ে মারতেন। আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে শেখ হাসিনা সরকার বিরোধী দলের নেতাদের টার্গেট করে কারাগারে পাঠায়, মারধর করে, ভয় ভীতি দেখায় ও হয়রানি করে। কিন্তু পরে হঠাৎই পরিস্থিতি উল্টে যায়। এ বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপিকে না আনা শেখ হাসিনার একটি বড় ভুল হিসেবে বর্ণনা করেছেন আওয়ামী লীগের অনেক নেতা। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের কিছু নেতা মধ্যস্থতাকারীদের মাধ্যমে লন্ডনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। একটি সূত্রে ভাষ্যমতে আড়ালে থাকা একটি চ্যানেলের মাধ্যমে প্রস্তাবও দেওয়া হয়। আমাদের ধারণা তারেকের সঙ্গে যোগাযোগ রক্ষায় চ্যানেলটি 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের 1 বছর আগেই 2023 সালের জানুয়ারিতে প্রতিষ্ঠা করা হয়, কিন্তু শেখ হাসিনা এই প্রস্তাবে সবুজ সংকেত দেননি। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, যে কারণে শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, জেরায় আনিসুল হক। শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর গ্রেপ্তার রথী মহারথীরা ডিবি পুলিশের রিমান্ডে দিচ্ছেন চাঞ্চল্যকর নানা তথ্য। জেরা করা হচ্ছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পালাক ও ন্যাশনাল টেলিভিশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। তাদের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয়, আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন, এতে লাভ কি হয়েছে? উত্তরে তিনি বলেন, এটা আমি বানাইনি, এটা তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, যে মন্ত্রণালয় আইন তৈরি করুক না কেন সেটা ভেটিং এর জন্য তো অবশ্যই আইন মন্ত্রণালয়ে গেছে, তখন আপনি ভূমিকা নিলেন না কেন? উপরন্তু বিতর্কিত আইনের পক্ষে মতামত দিয়েছেন, আর ওই আইনের মাধ্যমে অনেক সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাকে হয়রানি নির্যাতন করা হয়েছে। এই সময় চুপ হয়ে যান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ডিবির এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি তো মেনে নিয়েছিলাম, তারা যে এত দ্রুত সরকার পতনের এক দফা আন্দোলনে যাবে তা বুঝতে পারিনি। তখন ডিবি কর্মকর্তা বলেন, কেঁচো খুঁড়ে সাপ বের করে আনায় একটা বদভ্যাস আপনার আছে, সেই কারণেই আজ এই অবস্থা। তাকে প্রশ্ন করা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা কেন বাতিল করলেন? জবাবে আনিসুল হক বলেন, আদালত স্বাধীন, এ সংক্রান্ত রায় আদালত থেকে এসেছে, সরকার শুধু বাস্তবায়ন করেছে। এ সময় তদন্ত কর্মকর্তা বলেন, আদালত তো বলেছিলেন সরকার চাইলে আরো 2টি টার্ম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে পারে, আপনারা কেন সেটা রাখলেন না? 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি, তারা সংস্কার চেয়েছে, কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন? জবাবে আইনমন্ত্রী বলেন, এসব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর রাগ এবং একগুঁয়েমির কারণে। ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ ভঙ্গ করেছেন, এটা দেখিয়ে তো আপনি আইনমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে পারতেন। এই সময় আনিসুল হক বলেন, শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, আপনারা যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য, আমরা তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম। তখন ডিবি কর্মকর্তা বলেন, আমরা ঊর্ধ্বতনের অন্যায় আদেশ মানতে বাধ্য না, আর অন্যায় আদেশ মানিনি বলেই দীর্ঘদিন পদোন্নতি হয়নি, পোস্টিং দেওয়া হয়েছিল খারাপ জায়গায়, আপনারাও তো অন্যায় আদেশ না মানার দৃষ্টান্ত দেখাতে পারতেন। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, আমরা বাঁধের মুখ খুলিনি, একা একা খুলে গেছে ভারত। বাংলাদেশের পূর্ব সীমাবর্তী অঞ্চলে ভারত কোনো বাঁধের মুখ খুলে দেয়নি, অতিরিক্ত পানির চাপে সেটি একা একাই খুলে গেছে বলে দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে ত্রিপুরায় গোমতী নদীর উজানে ডুম্বুরু বাঁধ খুলে দেওয়ার বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলিতে বর্তমান বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাস্তবে এটা ঠিক নয়।
নয়াদিল্লির দাবি, ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় কয়েকদিন ধরে বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের বন্যা মূলত বাঁধের নিচের দিকে এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে। বিবৃতিতে বলা হয়েছে, ডুম্বুর ও বাঁচড়ি সীমান্ত থেকে বেশ দূরে বাংলাদেশের 120 কিলোমিটারেরও বেশি উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার বাঁধ যা বিদ্যুৎ উৎপাদন করে ভারতীয় গ্রিডে সরবরাহ করে এবং সেখান থেকে বাংলাদেশও 40 মেগাওয়াট বিদ্যুৎ পায়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রায় 120 কিলোমিটার নদীপথে আমাদের অমরপুর, সোনামুড়া এবং সোনামুড়া 2-এ 3টি জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে। গত 21শে আগস্ট থেকে সমগ্র ত্রিপুরা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের জেলাগুলিতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এর ফলে অতিরিক্ত পানি প্রবাহের কারণে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হচ্ছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন নদীগুলিতে বন্যা একটি যৌথ সমস্যা যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে। এটি সমাধানের জন্য ঘনিষ্ঠভাবে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, কেন আদালত প্রাঙ্গণে ফারজানা রূপাকে থাপ্পড়? রাজধানীর উত্তরা এলাকায় ফজলুল করিম হত্যা মামলায় গ্রেপ্তার 71 টেলিভিশনের সাবেক বার্তা প্রধান সাকির আহমেদ ও সাবেক প্রধান উপস্থাপক ফারজানা রূপাকে 4 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। সাকির আহমেদ ও ফারজানা রূপাকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালতে সাংবাদিক দম্পতির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিকেলে তাদের আদালতে হাজির করার সময় শুনানি শেষে নেওয়ার পথে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবী ও সাধারণ মানুষ। এই সময় এক ব্যক্তিকে ফারজানা রূপার মাথায় থাপ্পড় মারতে দেখা যায়। গতকাল বুধবার এই দুজনকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে ঢাকা মহানগর পুলিশের এক খুদে বার্তায় বলা হয়, সাকির আহমেদ ও ফারজানা রূপাকে উত্তরা পূর্ব থানার মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ী কে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, ভারতীয় হাই কমিশনার ও প্রধান উপদেষ্টার সাক্ষাতে কি উঠে এলো? বন্যার মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ভারত ও বাংলাদেশের মধ্যে একটি উচ্চ পর্যায়ের ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই প্রস্তাব রাখেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জরুরি ভিত্তিতে অনুষ্ঠিত পতাকা বৈঠকের কথা উল্লেখ করেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাফিকুল আলম বলেন, পানি ব্যবস্থাপনায় উচ্চ পর্যায়ে সহযোগিতা এবং জরুরি পরিস্থিতিতে তা কার্যকর করার উপর গুরুত্ব আরোপ করেছেন অধ্যাপক ইউনূস। প্রেস সচিব বলেন, আলোচনায় ত্রিপুরার বৃষ্টিপাত ও বন্যার বিষয়টি উঠে এসেছে। পানি উন্মুক্ত করার বিষয়ে হাই কমিশনারকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, পানির উচ্চতা বৃদ্ধির কারণে স্বয়ংক্রিয়ভাবে পানি উন্মুক্ত করা হয়েছে। পানির উচ্চতা অনেক বেশি ছিল। হাই কমিশনার ত্রিপুরার বন্যাকে অভূতপূর্ব হিসেবে বর্ণনা করে বলেন, এতে 50,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তিনি বলেন, এতে বাংলাদেশ ও ভারত উভয় দেশেই ভয়াবহতা দেখা দিয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, যৌথ নদীগুলোর পানি বন্টনের বিষয়টি একসঙ্গে কাজ করার মাধ্যমে সমাধান করা যেতে পারে এবং তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির উদাহরণ টানেন। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, বন্যা নিয়ে নাহিদ ইসলামের অভিযোগ নিয়ে যা বললেন ত্রিপুরার মন্ত্রী। বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার এবং ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তবে তার অভিযোগ নাকচ করে দিয়েছে ভারতের অন্যতম রাজ্য ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, তারা বলছেন আমরা ডকুটেড গেট খুলে দিয়েছি, কিন্তু সেটা সঠিক তথ্য নয়। তা দেখার জন্য তারা যদি নিয়ম অনুযায়ী সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসেন, আমি নিজে গাড়ি করে তাদের নিয়ে যাব ডম্বুর দেখাতে। ওরা নিজেরা দেখতে পারেন আমরা নিজে থেকে গেট খুলে দিতে পারি না, সেটা সম্ভব কিনা। ত্রিপুরার মন্ত্রী বলেন, আমরা যদি অমানবিক হতাম তাহলে অনেক আগেই সেটা হতে পারতো, বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়ে। কারণ বিদ্যুৎ বাবদ প্রায় 180 কোটি ভারতীয় টাকা তাদের কাছে আমাদের বকেয়া আছে। তাও নিয়মিত 50-60 মেগাওয়াট বিদ্যুৎ আমরা সরবরাহ করে যাচ্ছি, অথচ আমাদের নিজেদের রাজ্যের বহু জায়গায় বিদ্যুৎ নেই এখন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, কেন প্রয়োজন আরো কঠোরতা? পতিত শেখ হাসিনা বিগত 15 বছর বহুবার বলেছেন, আমি পাওয়ার চাই, আমি অ্যাবসলিউট পাওয়ার চাই, এটাই আমার লক্ষ্য। অ্যাবসলিউট পাওয়ার ব্যবহার করে শেখ হাসিনা দেশকে দুর্নীতির স্বর্গরাজ্য তথা লুটেরা পিশাচদের অভয়ারণ্যে পরিণত করেছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে আওয়ামী লীগের নামে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বাসা বেঁধেছেন। উন্নয়নের নামে বৈদেশিক ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। বিদেশে টাকা পাচারের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করেছেন। ভারতের সমর্থন নিয়ে হাসিনা অ্যাবসলিউট পাওয়ারে
17 কোটি মানুষকে দমন করেছেন, যা অনেকটা কসাইয়ের গরু জবাই এবং ছিনতাইকারীর ছুরির ব্যবহারের মতোই। এখন প্রশাসন থেকে আওয়ামী লীগের 15 বছরের জঞ্জাল দূরীকরণ এবং দেশের সাম্য, মানবিক মর্যাদা ও সাময়িক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দেশ পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রয়োজন অ্যাবসলিউট পাওয়ারের ব্যবহার। ডক্টর ইউনূসের কঠোরতা এবং একক নেতৃত্ব প্রয়োজন। দিল্লিতে পালিয়ে থাকা পতিত হাসিনার একের পর এক ষড়যন্ত্র নস্যাৎ করা এবং প্রশাসনের ভিতরে মুজিববাদী আওয়ামী লীগ দলদাস আমলা পুলিশদের নিয়ন্ত্রণের প্রয়োজনেই।